শেষ অবধি ক্ষমতা থাকার চেষ্টা হিসেবে দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন শেখ হাসিনা। কারণ সেনা প্রধান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা তার প্রস্তাব নাকচ করে দিয়েছেন। সব হারিয়ে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5 আগস্ট সকালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম আমার দেশ পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বিষয়টি খুব গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা সমন্বয় করে 4 আগস্টের মধ্যেই পরিকল্পনাটি তৈরি করেন। পরিকল্পনার সঙ্গে ছিলেন তৎকালীন এসএসএফ এর ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG লেফটেন্যান্ট জেনারেল মুজিব। শেখ হাসিনা 4 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুকে ফোন করে জরুরি অবস্থা জারির জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন। সেনা প্রধানকে নির্দেশ দিয়েছিলেন গুলি বর্ষণ করে ছাত্র জনতার বিক্ষোভ দমনের। তেমনি বিমান বাহিনীর প্রধানকে হেলিকপ্টার থেকে গুলি চালাতে বলেছিলেন শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার কোনো অভিপ্রায় তখন তামিল হয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ রক্ষার জন্য সুটকেস গুছিয়ে নিরাপদ অবস্থানে যেতে 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। গণভবনে দুপুরে খাবার রান্না করা ছিল, কিন্তু খাওয়ার সময়ও ছিল না শেখ হাসিনার। বিমান বাহিনীর C-130 যে বিমানে করে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এ সময় তিনি 14টি সুটকেস সঙ্গে করে নিয়ে যান এবং সুটকেসগুলো ঠিকঠাকভাবে বিমানে উঠেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হন। শেখ হাসিনার সঙ্গে বিমানে করে আরো পালিয়েছেন তার বোন শেখ রেহানা সহ বেশ কয়েকজন। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং 3 থেকে 5 আগস্ট পর্যন্ত গণভবন কিংবা সেনানিবাসে কি ঘটেছিল সে বিষয়ে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে শেখ হাসিনা অন্তত 2 বার কথা হয়েছে। দোভাল অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শেখ হাসিনা নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দেন। 5 আগস্ট বেলা 11টার দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের টেলিফোনে কথা বলেছেন বলে নিশ্চিত করে আমার দেশ। শেখ হাসিনা তেজগাঁও কুর্মিটোলা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান বাহিনীর C-130 যে বিমানে করে দুপুর 12টা 40 মিনিটে ফ্লাই করেন। বিমানটির পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রেজা ও উইং কমান্ডার গোলাম রসুল চৌধুরী। গণভবন থেকে গাড়িতে করে কুর্মিটোলা যাওয়ার জন্য প্রথমে জেদ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিষেধ করা হলেও গাড়িতে ওঠেন এবং গাড়িবহর গণভবন থেকে কুর্মিটোলার উদ্দেশ্যে যেতে থাকে। গাড়িবহরের অগ্রগামী ক্লিয়ারিং অফিসার জানান, সামনে একটি বড় মিছিল আছে, গাড়িবহর নিয়ে যাওয়া যাবে না, ঝুঁকি নেওয়া আমাদের ঠিক হবে না, মবের সামনে পড়লে সবাই মারা যেতে পারে। ফলে গাড়িবহর ঘুরিয়ে গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে নেওয়া হয়। এরই মধ্যে রাশিয়ার তৈরি হেলিকপ্টার MI-17 কল করে এনে প্রস্তুত রাখা হয়েছে। হেলিকপ্টার ওঠেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ বেশ কয়েকজন। হেলিকপ্টারটি সেখান থেকে কুর্মিটোলায় যায়। পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস ও গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি 12টা 30 মিনিটে কুর্মিটোলায় পৌঁছালে বেস কমান্ডার হিসেবে দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল ABM আউয়াল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিসিভ করেন। এ সময় উইং কমান্ডার জাকি আনোয়ার গণভবন থেকে সঙ্গে আনা শেখ হাসিনা 14টি সুটকেস বিমানে উঠিয়ে দেন। এ সময় শেখ হাসিনা কারোর সঙ্গে কথা বলেননি, শুধু সুটকেসগুলোর খোঁজ নেন সবগুলো বিমানে উঠেছে কিনা। সঙ্গে বিমানে আরো ওঠেন ডিজি SSF এর 3 থেকে 4 জন কর্মকর্তা এবং ফ্লাইট লেফটেন্যান্ট পদবীর একজন লেডি কর্মকর্তা। কুর্মিটোলা পৌঁছালো 10 মিনিটের মধ্যেই শেখ হাসিনা। শেখ রেহানা ও তারেক সিদ্দিকীকে নিয়ে বিমানটি তখনই উড্ডয়ন করে। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয়। C-130 যে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে উড্ডয়ন করে যাতে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সাধারণত বিমান উড্ডয়ন করে নর্থ বেঙ্গল হয়ে ঘুরে যায়, কিন্তু এই বিমানটি আকাশে উঠে নর্থ বেঙ্গলে না গিয়ে ত্রিপুরার আগরতলার দিকে চলে যায়, যাতে খুব অল্প সময়ের মধ্যে সীমান্ত পার হতে পারে। এরই মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পেয়ে বিমানটি সরাসরি দিল্লি চলে যায় এবং নামে দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দুন বিমান ঘাঁটিতে। সেখানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জানা গেছে, হাসিনা সেখানে অজিত দোভালকে ঢাকা আক্রমণ করতে বলেন। শেখ হাসিনাকে হিন্দুন ঘাঁটিতে নামানোর পর রিফুয়েলিং করে বিমানটি কর্মকর্তাদের নিয়ে আবার ঢাকায় ফিরে আসেন। এ নিয়ে সংবাদ মাধ্যম আরো বলছে, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর আগেও দফায় দফায় ঢাকায় এসেছেন। বিশেষ বিমানে করে তিনি আসতেন, গণভবনে যেতেন, কিন্তু তার আসা যাওয়ার কথা গোপন রাখা হতো। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ তৎকালীন SSF ডিজি মেজর জেনারেল AKM নাজমুল হাসান এবং সেনাবাহিনীর QMG জেনারেল মুজিব হাসিনার পালানোর পরিকল্পনা করেন। জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকীর ব্যাপারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের প্রয়োজনীয় গাইডলাইন নেন। শেখ হাসিনা বাংলাদেশের কোনো বিমানে করে যেতে চাচ্ছিলেন না, তিনি ভারত থেকে বিমানে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু
সে দেশের কর্তৃপক্ষ থেকে জানানো হয় ভারত বিমান পাঠাতে পারবে না, এটা করা হলে আন্তর্জাতিক ক্রাইসিস সৃষ্টি হবে। এরপর সিদ্ধান্ত হয় বিমান বাহিনীর বিমানে করেই শেখ হাসিনা পালাবেন। আরো সিদ্ধান্ত হয় সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু সময়ের জন্য অন্যান্য বিমান ওঠানামা বন্ধ রাখতে হবে, রাডারে যাতে বিমানটি ধরা না পড়ে সেজন্য এর ট্রান্সপন্ডার অফ রাখা হবে। এছাড়া বিমানটি ফ্লাই করার আগে যাতে খবরটি লিক না হয়ে যায় এবং শেখ হাসিনার গতিবিধি যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য আগে থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়। ওই দিন সকাল 9:30 থেকে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল এ কারণেই। সেদিন গণভবনে 4 আগস্টের রাতটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর। ওই রাতে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক দফার বৈঠক হয়। তিনি বৈঠক করেন মন্ত্রী দলের শীর্ষ নেতা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে। বৈঠকে রাগারাগি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। রাত 12টা থেকে সোয়া 12টার দিকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকী। সে বৈঠকে পদত্যাগের বিষয়টি উঠানো হলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন যা হওয়ার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর বিক্ষোভ দমনের জন্য বারবার বলতে থাকেন। জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও তিনি বলেন। এমন পরিস্থিতিতে বৈঠকে উপস্থিত বিমান বাহিনীর প্রধান তারেক সিদ্দিকীর উপর ভীষণ রেগে যান এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন এই লোকটি আপনাকে ডুবিয়েছে এবং আরো ডোবাবে। ঠিক এ সময় একজন অপরিচিত ব্যক্তি যাকে ডিউটিরত এসএসএফ সদস্যরা চেনেন না গণভবনে প্রবেশ করলে শেখ হাসিনা সভা শেষ করে দেন। রাত 12:40 3 বাহিনীর প্রধান গণভবন ত্যাগ করেন। রাতে গণভবনে পুলিশের আইজি আব্দুল্লাহ আল মামুন এবং এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত জালাল উদ্দিনও ছিলেন। সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। সামরিক কর্মকর্তারা শেখ রেহানাকে অন্য একটি কক্ষে নিয়ে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীকে পদত্যাগে রাজি করাতে অনুরোধ করেন। তারা একথা বলেন যে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুখে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে। এ পর্যায়ে শেখ রেহানা প্রধানমন্ত্রীকে বোঝানোর চেষ্টা চালান। এক পর্যায়ে বড় বোন শেখ রেহানার পা জড়িয়ে ধরেন শেখ রেহানা, কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। পরে জয়ের সঙ্গে কথা বলে শীর্ষ সামরিক কর্মকর্তারা। জয়কে বলা হয় প্রাণে বাঁচাতে হলে তার মাকে পদত্যাগ করা ছাড়া উপায় নেই, টাইম একটা ফ্যাক্টর, এখনই সিদ্ধান্ত নিতে হবে। জয় পরিস্থিতি জানার পর মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে জয়ের কথা ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। সে সময় তিনি টেলিভিশন প্রচারের জন্য একটি ভাষণ রেকর্ড করার ইচ্ছা প্রকাশ করলে সামরিক কর্মকর্তারা অপারগতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে ব্যাগ গোছাতে 45 মিনিটের সময় দেন, কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার যে মিছিল আসছে সে সময়ের মধ্যে পৌঁছে যাবে। ছাত্র জনতার এই স্রোত ছিল 36 দিনের অভাবনীয় আন্দোলনের চূড়ান্ত রূপ, 24-এর বিপ্লব, ছাত্র গণ অভ্যুত্থান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।